হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। গত ভিডিওতে আমরা একটা প্রজেক্ট স্টার্ট করেছিলাম। সেই প্রজেক্টটা ছিল মাল্টি স্টেপ ফর্ম, যেটা আমি একটা ডেমো দেখিয়ে দিয়েছিলাম যে এটা কিভাবে কাজ করবে এবং প্রত্যেকটা জিনিস আমার মোটামুটি একটা ফিক্স করা আছে যে কিভাবে আমাদের কোডের স্ট্রাকচার হবে, কিভাবে আমাদের ফর্মের ডেটাগুলোকে কালেক্ট করতে হবে, ভ্যালিডেট করতে হবে। প্রত্যেকটা জিনিস এখানে রেডি করা আছে। তো প্রত্যেকটা স্টেপকে আমি এক্সপ্লেন করব এবং আপনাদের কোডটা যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমি GitHub এর লিঙ্ক সেখানে প্রোভাইড করব। ওকে? তো ফার্স্ট টু লাস্ট সমস্ত কিছু লিখে আপনাদেরকে বোর করব না আমি। প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করে দেবো কোডের স্ট্রাকচারটা। আর কোডটা লেখার জন্য কি প্ল্যানিং করতে হবে সেটাও আপনারা দেখবেন এই ভিডিও থেকে। তো আজকে আমাদের টেকনিক্যালি ফার্স্ট এপিসোড। গত ভিডিওতে আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো আজকের যে ভিডিওটা সেটা আমাদের আছে, আ আমরা HDLC-র ব্যাপারে তো দেখে নিয়েছিলাম গত ভিডিওতে। আজকের ভিডিওতে আছে আমাদের যে ব্রেকডাউন যেটা করতে হবে যে আমাদের প্রবলেমটা কি আছে। মাল্টি স্টেপ ফর্ম বিল্ড করতে হবে। তার জন্য অ্যালপাইন জেএস ইউজ করছি। যেহেতু এটা লাইট ওয়েট আর প্রোগ্রেসিভ এটা। আর আমাদের ৩ টে স্টেপ থাকছে। একটা হলো পেশেন্ট ইনফো, একটা কনট্যাক্ট ইনফো আর অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস যেটা আছে। আচ্ছা, তারপরে প্রত্যেকটা স্টেপে আমাদের ৩ টে থেকে ৪ টে করে ফিল্ড থাকছে। আর ডেটার যে ডিজাইনটা সেটা করাটা জরুরি। সেটা হলো আমাদের যে ফর্মের যে ডেটাগুলো, সেই ডেটাগুলোর জন্য আমাদের একটা কিন্তু অবজেক্ট ডেফিনিটলি প্রয়োজন হচ্ছে। তো সেই অবজেক্টটা কিভাবে মানে কি আমাদের কি ভ্যালু থাকছে, এটা হলো একটা কি ভ্যালু ফ্ল্যাট কি ভ্যালু অবজেক্ট। তো ট্র্যাক করা অনেক বেশি ইজি এই বিষয়টা। আর এটা ইউজ করাও ইজি। তো নেম, এজ, ডিপার্টমেন্ট, ইমেল, ফোন, ডেট, টাইম, নোটস। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আরো নিজেদের থেকে ফিল্ড এড করতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। তো আমি বেসিক লেভেলে একটা নিয়ে চলছি। আমি এই সিরিজটা স্টার্ট করার সময় বলেই দিয়েছিলাম যে আমরা কোনো প্রজেক্ট স্টার্ট করতে হয় কিভাবে, সেটাকে কিভাবে স্টেপ বাই স্টেপ প্ল্যানিং অনুযায়ী কিভাবে নিয়ে চলতে হয়, আমাদের SDLC কিভাবে রেডি করতে হয়, আমাদের MVP বিষয়টা কি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করে নিয়েছিলাম। সেই ভিডিওটা আগে দেখে নেবেন, তারপরে এখান থেকে স্টার্ট করবেন। না হলে আমি কি বলছি আপনি বুঝতে পারবেন না। ওকে? তো কোনো প্রজেক্ট হঠাৎ করে কোডিং দিয়ে স্টার্ট হয়ে যায় না। তো তার আগে অনেক কিন্তু প্ল্যানিং থাকে। আচ্ছা, এবার আমার কাছে একটা index.html আছে আর একটা app.js লাগছে। এতদিন আমি বলে এসেছি যে সমস্ত কিছু HTML এর মধ্যেই হয়ে যায়, তাহলে app.js এর কি কাজ? তাই না? তো app.js এ আমরা ফাংশন একটা লিখেছি, যে ফাংশনটা একটা অবজেক্ট রিটার্ন করছে। সেটা আমরা জানি যে আমাদের মেইন যে ডিপটা যেটা থাকে, এই যে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, এখানে কিন্তু আমাদের একটা অবজেক্টকে ডিফাইন করতে হয়। ঠিক আছে? এক্স ডেটা, তাই না? এক্স ডেটার মধ্যে একটা অবজেক্টকে ডিফাইন করতে হয়। সেটা আমরা অ্যালপাইন জেএসে প্রত্যেকটা এপিসোডে দেখে এসেছি। তো সেই অবজেক্টের যদি সাইজে অনেক হয়, সেখানে যদি অনেক বেশি কোড লেখার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা এই ফাংশন একটা বানিয়ে সেটাকে কল করে নিতে পারি। সেটা হলো আমরা এরকম ফাংশন আলাদা একটা সেপারেট ফাইলে আমরা এটাকে আ লিখে নিই। তো যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি সেপারেশন অফ কনসার্ন, যে এই ফাইলটা শুধুমাত্র কি জন্য আছে? আমাদের এই ফাংশনটাকে রিটার্ন করার জন্য আছে। আমি এখানে app.js এই নামটা রেখেছি। তো সেটাকে এখানে কল করে দিয়েছি। তারপরে আমার পুরো প্রজেক্টটা এখান থেকে ডেটাটা পাচ্ছে। ওকে? এটা কি করছে? সেই ডেটাগুলোকে কিন্তু প্রোভাইড করছে। এবার আমরা আজকে ১ম এপিসোডে আমরা দেখে নেই যে স্ট্রাকচার কি আছে। তো স্ট্রাকচার ওয়াইজ টাইটেল, এখানে ফন্ট ইউজ করা আছে, Tailwind CSS এর CDN আছে, Alpine JS এর CDN রয়েছে। এখানে আমি Persist ইউজ করিনি, কারণ আমার প্ল্যানিং আছে যে নেক্সট আ মানে পরের যে সিরিজটা আসবে সেই সিরিজে আমরা কি করব, এই ডেটাটাকে ডেটাবেসে স্টোর করার চেষ্টা করব। ওকে? তো সেইজন্য আমি এখানে কোনো Persist করে লোকাল স্টোরেজে এই মুহূর্তের জন্য সেভ করিনি। আপনারা যদি প্র্যাকটিস করতে চান তাহলে লোকাল স্টোরেজে সেভ করতে পারবেন। আর এখানে আমি কি CSS লিখে রেখেছি সেটা একটু পরে আমি বলে দিচ্ছি। এই যে এক লাইন যে CSS রয়েছে এটা কি কাজ করছে। ওকে। তো সবার ১ম এ বডি আছে। বডিতে অ্যাজ ইউজুয়াল আমরা যে ফন্টটা ইউজ করছি সেই ফন্টের নামটা আমরা এইভাবে লিখে দিতে পারি অ্যাট ব্র্যাকেটের মধ্যে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার আর আদার্স যে সমস্ত জিনিস আছে সেটা অ্যাকর্ডিং টু ইওর চয়েস আপনি এখানে দিতে পারেন। তারপরে একটা এখানে ডিভ রয়েছে, সেই ডিপটা কি করছে? আমাদের একটা এখানে র‍্যাপার তৈরি করছে। এই যে হালকা একটা যেটা বর্ডার দেখতে পাচ্ছেন, সেটার জন্য একটা হালকা একটা ডিপ বা একটা বর্ডার দিয়ে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে এটা তৈরি করেছি। এটাও অপশনাল। অ্যাকচুয়াল যে ফ্যাক্টর সেটা হলো আমাদের সবার ১ম এ দেখতে হবে যে এই যে ইন্ডিকেটর যে সেকশনটা আছে, মানে এই যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই সেকশনটা কিভাবে বিল্ড হচ্ছে।
তো সেটা দেখব। তো সেটাকে আমাকে কিন্তু র‍্যাপ আপ করতে হবে কি এই যে মেইন ডিপ যে এক্স ডেটার ভিতরে কিন্তু র‍্যাপ করতে হবে। আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে এক্স ডেটা যেটা আছে সেই এক্স ডেটাটা কিন্তু অলওয়েজ, অলওয়েজ আমাদের কিন্তু র‍্যাপার যে ডিপটা আছে সেটা মানে ১ম যে ডিপটা মেইন যে ডিপটা সেখানেই। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি যে এখানে যে সিএসএস ক্লাসগুলো আছে সেগুলো সব Tailwind এর ক্লাস। তো আমি একটা প্লাগইন এখানে ইনস্টল করে নিচ্ছি। সেটা আমার আগে করে নেওয়া উচিত ছিল। আমি এখানে দিতে পারি যে Tailwind Fold, ঠিক আছে? আপনাদেরও যাদের জানা নেই তাদের জানা হয়ে যাবে। Tailwind Fold এটাকে আমি ইনস্টল করছি। এটাকে ইনস্টল করলে কি হবে? আ আমার যত Tailwind এর যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো অনেক বেশি লেন্দি। তো কোড বুঝতে অসুবিধা হয়। তো এটলিস্ট ক্লাসগুলো যেখানে যেমন প্রয়োজন হবে যদি প্রয়োজন হয় আমি সেটাকে আপনাদের জানিয়ে দেব। তো আর বাকি জিনিসগুলো আমাদের যে মেইন যে বিষয়টা সেটা ফোকাস করাটা জরুরি। যেখানে সিএসএস বলার প্রয়োজন হবে আমি দেখিয়ে দেব। দেখুন এই যে পুরো দেখেছেন যে Tailwind এর যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু সব ফোল্ডেড হয়ে গেছে, তাই না? এখন শুধু আমাদের মেইন যে কোডগুলো সেগুলো রয়েছে। আচ্ছা, তো এখন এখানে ইন্ডিকেটরের মধ্যে যে বিষয়টা রয়েছে এই যে দেখছেন এখানে ক্লাসটা কিন্তু ফোল্ডেড হয়ে রয়েছে। ওকে? বাইরে ক্লিক করলে আবার সেটা চলে যায়। এই যে দেখুন ক্লাসগুলো কিন্তু সব ফোল্ডেড হয়ে রয়েছে। কিন্তু আমাদের ডেটা যেটা আছে সেই যেমন Alpine এর যে export যে অ্যাট্রিবিউট সেগুলো কিন্তু as it is রয়েছে। তো এখানে একটা টেমপ্লেট আমার ট্যাগ রয়েছে। আমরা জানি যে টেমপ্লেট ট্যাগ প্রিন্ট হয় না। কিন্তু টেমপ্লেট ট্যাগের মধ্যে আমরা যখন for ইউজ করেছি তো ফর লুপের মাধ্যমে আমরা টোটাল স্টেপের উপরে লুপ চালিয়ে ওখানে আমরা কিন্তু ডিভ পেয়েছি। তো আমাদের ৩ টে স্টেপ ছিল। তো সেই ৩ টে স্টেপের উপরে আ আমরা লুপ চালিয়ে খেয়াল রাখতে হবে যে টেমপ্লেটের ভিতরে যখন আপনি ফর লুপ যখন ইউজ করছেন টেমপ্লেট ট্যাগের মধ্যে, তখন কিন্তু ভিতরে একটাই ট্যাগ হতে পারে। ঠিক আছে? এখানে কিন্তু নিচে যদি আপনি আরেকটা ট্যাগ লেখেন তাহলে কিন্তু এরর আসবে। ওকে? তো এখানে একটাই ট্যাগ হতে পারে। এখন এই ডিভের ভিতরে আপনি একাধিক ট্যাগ নিন তাতে অসুবিধা নেই। কিন্তু এখানে একটাই ট্যাগ হবে। আচ্ছা, তারপরে এখানে ডাইনামিক্যালি কিছু ক্লাস সেট করা আছে যে আমি কোন স্টেপে আছি সেই স্টেপ অনুযায়ী আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার সেটা ডার্ক হচ্ছে আর লাইট হচ্ছে। মানে আমি বলতে চাইছি আমি স্টেপ 1 এ যখন থাকবো তখন বাটনটা এরকম দেখতে হবে। মানে স্টেপের যে ইন্ডিকেটরটা সেটা। আদারওয়াইজ আমার এরকম একটু ডিম হয়ে থাকবে বা ডাল টাইপের হয়ে থাকবে। তো এখানে সেই জিনিসটাই করা হচ্ছে। আচ্ছা। তারপরে এখন দেখতে হবে যে আমার এখানে কি অ্যাট্রিবিউট ছিল অ্যাকচুয়ালি। মানে কি অবজেক্টের মধ্যে কি ভ্যালু নেয়া ছিল। এই যে দেখছেন যে এখানে কারেন্ট স্টেপ আছে আর টোটাল স্টেপস নিয়ে রেখেছি। যেমন ৩ টে স্টেপ প্রয়োজন আর কারেন্ট স্টেপ ১ম। অবভিয়াসলি আমাদের ১ম স্টেপ থেকেই শুরু হবে কাজ। তো এই জিনিসটাকেই আমরা এখানে লুপ চালাচ্ছি। যেহেতু এখানে ৩ রয়েছে তো এই টোটাল স্টেপের উপরেই নির্ভর করে আমরা এখানে লুপটাকে লিখছি। এখানে আমরা কি ফর ইন এই যে লুপটা আছে Alpine.js এটা আমাদের প্রোভাইড করছি। তো সেটাকে আমরা ইউজ করছি। তো টোটাল স্টেপের ভিতর থেকে আমরা সিঙ্গেল যে আইটেম সেগুলোকে এভাবে বের করে এনে আমরা এটাকে ইউজ করছি। এটা যদি অ্যারে থাকতো আমরা অ্যারেকেও এইভাবে লুপ চালিয়ে কাজ করতে পারতাম। তারপরে আমরা সেই স্টেপগুলো এখানে প্রিন্ট করে দিচ্ছি। এটা আর বলে দেওয়ার প্রয়োজন নেই যে এখানে আমরা কিন্তু টেমপ্লেট লিটারালি ইউজ করছি। মানে এটা হলো এই সেকশনটা। এই যে স্টেপ 1 যে বাক্যটা লেখা রয়েছে এটা কিন্তু সেটা। ওকে? আচ্ছা। এরপরের কাজ কোনটা? এরপরের কাজ আমাদের এই যে ইন্ডিকেটর সেকশনটা এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আ হওয়ার পরে আমাদের এবার স্টেপ 1 নিয়ে কাজ। স্টেপ 1 এর মধ্যে আমাদের শো, শো কোনটা হবে? কারেন্ট স্টেপ 1 তো আমাদের ১ম যে স্টেপটা সেটা শো হবে। আর এখানে একটা হয়তো আপনারা নতুন অ্যাট্রিবিউট দেখছেন যেটা হলো ক্লক। এই ক্লকটা কি করছে? ক্লকটা হলো অ্যাকচুয়ালি যখন আমরা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে যাই, একটা ফ্লিকার আসে। ঠিক আছে? সেই ফ্লিকারটা মানে 2nd স্টেপটা লোড হওয়ার সঙ্গে দেখানো শুরু করে। তো Alpine.js এই শো এর মাধ্যমে ডিসপ্লে আ ব্লক আর ডিসপ্লে নান এই কাজটা করে। শো বেসিক্যালি এই কাজটাই করে। কোন ডিপকে ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে নান এই কাজটা করে লজিক্যালি। তো সেটার সময় কি হয়? একটু ফ্লিকার একটা আসে। যে সেকেন্ড যেগুলো অলরেডি হাইড হয়ে রয়েছে পেজ লোড হওয়ার সঙ্গেও একবার দেখা যায়। মানে খুব একটা মাইক্রো সেকেন্ডের জন্য ওটা ভিজিবল হয়ে যায়। তো সেই জিনিসটাকেই হাইড করার জন্য এরকম একটা এক্সট্রা অ্যাট্রিবিউট আছে সেটা হলো ক্লক। ঠিক আছে? এই ক্লকটা আ যে অ্যাট্রিবিউটটা সেই অ্যাট্রিবিউটটাকে স্টাইল করতে হয়। তো আমি সেটাই স্টাইল করে রেখেছি যে ক্লক। ওকে? সেটাকে কি করে রেখেছি যে ডিসপ্লে নান। যাতে এটা কমপ্লিটলি আ ডিসপ্লে নান থাকে।
ওকে, এক্স শো যেটা আছে এই এক্স শো সবসময় এটা পসিবল হয় না এক্স শো এর মাধ্যমে। এক্স শো পুরোপুরি হাইড করতে পারে না কখনো। ওই ফার্স্ট টাইমে একবার লোড হয়ে যায় তারপরে সিএসএস টা কাজ করে। তো সেইজন্য আমরা যদি এই ইম্পোর্টেন্ট দিয়ে ডিসপ্লে নান লিখে রাখি তো এক্সক্লোপ এই অ্যাট্রিবিউট টা যেখানে থাকবে সেখানে কিন্তু আমার এই ডিসপ্লে নামটা কাজ করবে। তো আমি প্রত্যেকটা স্টেপের উপরেই কিন্তু এটা বসিয়ে রেখেছি। এই যে দেখুন স্টেপ 2 এর উপরে বসানো আছে। স্টেপ 3 এর উপরেও কিন্তু এখানে প্লেস করা আছে। তো এইভাবে আমাদের ১ম যে স্টেপটা সেটা কি হচ্ছে? আমাদের টাইটেল রয়েছে। ফার্স্ট স্টেপ যেটা আছে এই যে ফার্স্ট স্টেপের মধ্যে আমাদের টাইটেলটা রয়েছে। এরপরে আমার একটা এখানে লেভেল রয়েছে যেটা হলো নেমের জন্য, আরেকটা আছে এজের জন্য, আরেকটা আছে জেন্ডারের জন্য। তো এখানে নেমের যে ইনপুট ফিল্ড সেটার মধ্যে আমাদের এক্স মডেল এই যে অংশটুকু, এই অংশটুকু হলো বলতে পারি যে আমরা একটু বেটার যাতে আমরা সার্চ করতে পারি। তো ডিবাউন্স একটা আমরা এখানে ইউজ করেছি যাতে আমরা যখন টাইপ করব ইনস্ট্যান্ট সেইটা কিন্তু কাউন্ট হবে না। তো তার জন্য সামান্য কিছু সময় নেবে। ওকে। আ আমি একটা এক্সাম্পল দিতে পারি এখানে। সাপোজ আমি এখানে স্ট্যান লিখে আমরা যদি এখানে লিখি যে ফর্ম ডট নেম আমরা যে নামটা টাইপ করছি সেটাই আমি এখানে প্রিন্ট করে দেখাচ্ছি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্স টেক্সট, এক্স টেক্সট। এই এক্স টেক্সটটা কোনটা? এই এক্স টেক্সট কিন্তু আমাদের HTML এর সেই আ ইনার টেক্সট আছে, তারপর টেক্সট কনটেন্ট আছে, আর আছে কি ইনার HTML। তো এটা কিন্তু সেই টেক্সটেরটা। ওকে? আমরা যদি এখানে টাইপ করি খেয়াল করে দেখুন আমি আচ্ছা সবার ১ম এ আমি ডিবাউন্স অংশটুকুকে সরিয়ে দিচ্ছি এখান থেকে। এই অংশটুকুকে আমি যদি সরিয়ে দিই তাহলে এবার কি হচ্ছে খেয়াল করুন। এখানে আমি যখন লিখছি যে হ্যালো, দেখছেন আমি যখনই টাইপ করছি ইনস্ট্যান্ট কিন্তু এটা আমার এখানে শো করছে। ওকে? এখন এটা আমি ভিডিও রেকর্ড করছি। তো সেহেতু আমি জানি না যে এই ফ্রেম রেটের সঙ্গে এটা কনফ্লিক্ট করবে কিনা। এবার আমি যদি এখানে একটু টাইমিংটা বাড়িয়ে দিই, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম যে 2 সেকেন্ডস মানে 2000 মিলিসেকেন্ড মানে হলো 2 সেকেন্ড। এবার খেয়াল করে দেখুন যে ইনস্ট্যান্ট আমরা দেখতে পাবো না। আমি কিন্তু কন্টিনিউয়াসলি টাইপ করে যাচ্ছি। দেখুন আমি যখন কন্টিনিউয়াস এবার দেখুন 2 সেকেন্ড হয়েছে তারপরে কিন্তু এটা এসছে। এটা কিন্তু ইনস্ট্যান্টলি হয়নি। দেখছেন ইনস্ট্যান্টলি কিন্তু হচ্ছে না। তো এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট একটা পার্ট। যখন আমরা YouTube বা Flipkart বা Google এ যখন আমরা সার্চ করি তখন কিন্তু এই ডিবাউন্সিং এর একটা ওখানে আ ইমপ্লিমেন্ট করা থাকে। কারণ প্রত্যেকটা জিনিস যখন আমরা সার্চ করছি আমি YouTube ধরে চলছি। YouTube এ যখন আমরা কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ড লিখে সার্চ করছি। সাপোজ আ জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ইন বাংলা আ বাই কোডওয়ার্ম এই কথাটা এই যে পুরো যে সেন্টেন্সটা আমরা যখন লিখছি তো প্রত্যেকটা ক্যারেক্টারে যদি একবার করে ডেটাবেসে কল যেতে থাকে তাহলে কিন্তু সেটা এফিশিয়েন্ট হবে না। আ মানে আমি কি বলতে চাইছি যে আমি হয়তো YouTube এ গিয়ে সার্চ করছি যে আপনি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল টিউটোরিয়াল বাই পড়ুয়া এরকম। আমি সার্চ করলাম। এবার আমি যখন 2 সেকেন্ডস ওয়েট করে আছি, লেখার পরে আমি 2 সেকেন্ড ধরে আর লিখছি না। 2 সেকেন্ড যখন আমি লিখছি না, তখন কিন্তু আমার এই লেখাটা আসে। খেয়াল করেছেন? তার মানে আমার এতটুকু লেখার পরে আমি যখন 2 সেকেন্ডের জন্য হোল্ড করে আছি, তখন আমার একটা রিকোয়েস্ট যাবে। তো ডিবাউন্স বেসিক্যালি এইজন্য কাজটা করে। মানে এইভাবেই কাজটা করে বেসিক্যালি। তো সেইজন্য আমি এটা এখানে ইউজ করেছি যে একটু আ ইনস্ট্যান্ট আমার রেজাল্টটা আসবে না। হাফ সেকেন্ডের জন্য একটু ওয়েট করবে। তো এটাই হলো ডিবাউন্স এর কাজ বেসিক্যালি। আচ্ছা এটা হয়ে গেল আমাদের। ডিবাউন্স আশা করি বোঝা গেছে। ডিবাউন্স আপনারা YouTube থেকে বা ChatGPT থেকে বা আদার্স AI থেকে আপনারা সেখানে রিসার্চ করবেন। আচ্ছা ডিবাউন্স এর সঙ্গে আরেকটা জিনিস আছে ডিবাউন্স আর থ্রটল। আ আমি স্পেলিংটা লিখে দিচ্ছি। ঠিক আছে? এই থ্রটল এই দুটো বিষয় কিন্তু শিখবেন। ভালো জায়গায় আপনি যদি ইন্টারভিউ দিতে যান, বেশ রেপুটেড যদি কোনো এই যদি কোম্পানি হয় সেখানে কিন্তু এই কোয়েশ্চেন গুলো করে যে ডিবাউন্স এর ব্যাপারটা বা ইভেন ইমপ্লিমেন্ট ও করতে দেবে আপনাকে। তখন কিন্তু আপনাকে জাভাস্ক্রিপ্ট বা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট কোড লিখে দেখাতে হবে যে ডিবাউন্স কিভাবে আ কাজ কর কাজ করে আর থ্রটল কিভাবে কাজ করে। তো কোড আপনাকে লিখে দেখাতে হবে। কিন্তু এটা ইন্টারভিউয়ারদের খুব ফেভারিট দুটো কোয়েশ্চেন। যে ডিবাউন্স আর থ্রটল এক্সপ্লেইন করো। আচ্ছা। তারপরে আ আমাদের এখানে এরর শো করছে যে নেমের ভিতরে যদি এরর থাকে তাহলে সেই এররটা এখানে দেখাবে। আর এরর কি ধরনের এরর হয়েছে সেটা এখানে শো করবে। আজকে আমরা দেখছি না যে কিভাবে আমাদের এই এরর গুলো আসবে বা কিছু সেটা আজকে দেখছি না। আমরা শুধু আজকে দেখলাম যে আমাদের কাছে কি ভেরিয়েবল আছে এই মুহূর্তে আর HTML এর স্ট্রাকচারটা দেখছি। তো এটা হয়ে গেল আমাদের এজ।
একই জিনিস, নতুন কিছু নেই। আর জেন্ডারের জন্য আমরা সিলেক্ট আর অপশন এই জিনিসগুলোকে ইউজ করেছি। আর প্রত্যেকটার মধ্যে অবভিয়াসলি আমাদের ভ্যালু তো থাকতেই হবে। আর এগুলো বেসিক একটা ফর্ম। আচ্ছা, নেক্সট স্টেপ 2। স্টেপ 2 এ আমাদের কাছে কি ছিল আমরা একটু ফিল আপ করে নিই জিনিসটাকে। এজ 99, জেন্ডার মেল, নেক্সট। আচ্ছা, এবার আমাদের কাছে আছে অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস এর মধ্যে ডেট, টাইম আর ডিপার্টমেন্ট। তো আমরা দেখে নিই কি আছে। সবার ১ম এ আমাদের এই যে টাইটেল সেকশন হয়ে গেছে। তারপরে আমাদের আছে লেভেল এখানে, আর আরেকটা লেভেল। আর অবশ্যই লেভেল ইউজ করা উচিত। আমরা যেহেতু একটা ফর্ম বানাচ্ছি। তো ইনপুটের মধ্যে আমাদের মডেল রয়েছে। আর এখানে আমাদের ফর্ম ডট ডেট রয়েছে। যেহেতু আমাদের কাছে এখানে ফর্ম নামে একটা অবজেক্ট আছে। সেই অবজেক্টের মধ্যে ফর্ম ডট ডেট, ফর্ম ডট টাইম, ফর্ম ডট ডিপার্টমেন্ট এইভাবে কিন্তু আছে। তো এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। ঠিক আছে? আমাদের এটা কিন্তু সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট স্টেপের মতোই। নতুন কিছু নেই। আচ্ছা, তারপরে থার্ড স্টেপ কি আছে? আমাদের থার্ড স্টেপে আছে আমাদের কনট্যাক্ট ডিটেইলস, যেখানে আমরা কারেন্ট স্টেপ ইকুয়ালস টু 3 যখন হবে তখন আমরা এটাকে দেখাবো। আর এখানে আমি আবার ফিল আপ করতে হবে, যেহেতু আমি এখানে চেঞ্জেস করেছি। এটা অটো ডিলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার এখানে একটা ডেট, একটা টাইম সেট করে দিলাম। আর কার্ডিওলজি নেক্সট। এখানে আছে ইমেল, ফোন আর অ্যাডিশনাল নোটস। এছাড়াও আমরা কিন্তু এখানে একটা চেক বক্স দিতে পারি যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আমি অ্যাকসেপ্ট করছি ইত্যাদি। এটাকে বেসিক্যালি আপনি যদি আরো বেশি ফিল্ড রাখতে চান এখানে রাখতে পারেন। কোনো অসুবিধা নেই। আপনারা রিসার্চ করতে পারেন যে একটা মাল্টি স্টেপ ফর্মে ডক্টর বুকিং এর জন্য আ কি অ্যাকচুয়ালি ফিল্ড নেওয়া প্রয়োজন। তো সেই হিসাবে আপনি আরো বেশি নিতে পারেন। ইভেন আপনি আরো বেশি স্টেপও বানাতে পারেন। আপনি ৫ টা ৬ টা স্টেপ বানাতে পারেন এবং কোন স্টেপে কি হচ্ছে সেখানে আরো ডিটেইলস লিখতে পারেন। ঠিক আছে? ফার্স্ট স্টেপের উপরে লিখে রাখলেন পার্সোনাল ইনফো, তারপরে আ আরেকটা কি রয়েছে এখানে? আমাদের এই যে কনট্যাক্ট ডিটেইলস রয়েছে। আর সেকেন্ড স্টেপ ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেইলস। এভাবে আপনি লিখেও রাখতে পারেন। কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এটা চলে গেল আমাদের থার্ড স্টেপ। সেখানে ইমেইল, ফোন, অ্যাডিশনাল আ নোটস। এটা খুব সিম্পল ৩ টে জিনিস ছিল। আর সবশেষে আমাদের নেভিগেশন বাটন। আর এই নেভিগেশন বাটনটা কিন্তু পুরোপুরি লজিক্যালি আসছে। ওকে? তো ৩ টে বাটন আছে। একটা বাটন হলো আমাদের কারেন্ট যে স্টেপটা সেটা কখন শো হবে, যে ব্যাক এর জন্য একটা বাটন আছে, নেক্সট এর জন্য, আর সবার শেষে কিন্তু সাবমিট আছে। ঠিক আছে? যখন আমাদের পুরো সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে যাবে তো লাস্ট স্টেপেই কিন্তু শুধু সাবমিটটা আসবে। বাকি স্টেপে কিন্তু সাবমিট থাকে না। আর ১ম স্টেপে কিন্তু ব্যাক বাটন থাকে না। আর সেকেন্ড স্টেপে গিয়ে আমাদের ব্যাক আর নেক্সট এটা আছে। এটা কিন্তু ১ম কনফিউশন হয়। ওকে? দেখুন যে লাস্ট স্টেপে সাবমিট আছে আর ব্যাক আছে। আমি এখান থেকে চাইলে ব্যাক করে যেতে পারি। আমি সেকেন্ড স্টেপ থেকে ফার্স্ট স্টেপে আসতে পারি। সেজন্য ব্যাক আছে। কিন্তু ফার্স্ট স্টেপ থেকে নিশ্চয়ই আর ব্যাকে যেতে পারব না। সেজন্য ফার্স্ট স্টেপে কিন্তু ব্যাকের বাটন ইউজ করা যাবে না। তো এটা কমন সেন্স একটা। তো এই সমস্ত কিছু এখানে ফিক্স করা আছে। এক্সটার্নাল app.js যেটা রয়েছে সেটা আমি অলরেডি কানেক্ট করে রেখেছি। আর এখানে আমাদের যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ শুরু করেছি, যে কারেন্ট স্টেপ আমার ১ম টা, তারপরে টোটাল স্টেপ কটা আছে, তারপরে আমাদের ফর্মের যে ডেটাগুলো আছে সেই ফর্মের ডেটাগুলো কিভাবে এখানে স্ট্রাকচার হয়ে রয়েছে তার ডেটা টাইপ সেগুলো দেখা যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা নেক্সট স্টেপ, প্রিভিয়াস স্টেপ এইগুলো নিয়ে কাজ করতে পারি। ওকে? আর তারপর আল্টিমেটলি যখন ফর্ম সাবমিট হয়ে যাবে তারপরে আমরা সেটাকে একবার সাকসেসফুল মেসেজ দেখিয়ে দেব। এবং সমস্ত কিছু শেষ হলে আমাদের পুরো ডেটাটা আমরা ডেটাবেসে যদি চাই তাহলেও সেখানে আমরা স্টোর করতে পারি। তো সেটা কিভাবে করব সেটা আসছে যে ভিডিওগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ দেখব। ওকে? আর এখন গত ২ মাসের মতো রেগুলার ভিডিও আসবে না। আমরা একটু আপনাদেরকে সময় দিচ্ছি যে যাতে এটা নিয়ে একটু চর্চা করতে পারেন। ওকে? শুধু ভিডিও দেখে সিনেমার মতন সেটাকে বন্ধ করে দেবেন না। নিজেদের থেকে একটু পড়াশোনা করবেন। ওকে? শুধু আ ভিডিও আমি দেখে নিলাম। তারপরে আমি ঠিক আছে তো সব বুঝে গেছি। কিন্তু যখন দেখবেন নিজে লিখতে যাবেন ১ লাইনও আপনি লিখতে পারছেন না। তো যখনই প্রোগ্রামিং এ ১ লাইনও লিখতে পারছেন না, তার মানে আপনি বুঝে নেবেন যে আপনি এই রিসার্চ ওয়ার্ক যেটা আমি এখানে যেটা দেখালাম, যে এই যে SDLC যে কনসেপ্টটা আর MVP কেন পড়ার প্রয়োজন হয় সেই জিনিসগুলোকে নিয়ে পড়াশোনা করবেন। তো আমি ২ টো টার্ম আপনাদেরকে দিয়েছিলাম গত ভিডিওতে, যে MVPর ব্যাপারে স্টাডি করার জন্য আর SDLC এই বিষয় দুটো কি? এই দুটো কিন্তু খুব ইম্পোর্টেন্ট টার্ম। এটা জেনারেলি কেউ বলে না আপনাকে, সেজন্য আপনার জানাও থাকে না। সেইজন্য আমরা বিগিনাররা যারা আছি তারা কিন্তু বুঝতে পারি না
যে প্রজেক্ট কোথা থেকে শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে। আর কিভাবে স্টেপ ওয়াইজ আমাকে এগিয়ে যেতে হবে। তো এই দুটো নিয়ে খুব ইন-ডেপথ পড়াশোনা করবেন। ঠিক আছে? তাহলে আপনি যেকোনো ওয়েবসাইট বা যেকোনো অ্যাপ বিল্ড করতে পারবেন। আর ডেফিনিটলি আপনি যখন React এ যখন অ্যাপ তৈরি করবেন তখন অনেক বেশি কমপ্লেক্স হবে। তো সেক্ষেত্রে আপনাকে আরো বেশি স্টাডি করতে হবে। তো তখন কিন্তু সিম্পল একটা HTML ফাইল বানিয়ে নিলাম, একটা CSS ফাইল বানিয়ে নিলাম, ব্যাস আমার ওয়েবসাইট বানানো শুরু হয়ে গেল। এভাবে হয় না। রিয়াল লাইফে প্রোডাকশন এ এইভাবে কাজ করা হয় না। সেখানে অনেক বেশি রিসার্চ থাকে। আপনি যত বেশি এটা নিয়ে স্টাডি করবেন, যত প্ল্যানিং টা আপনার বেটার হবে, তো আপনি বিল্ড করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। অনেক তাড়াতাড়ি হবে কাজটা। ঠিক আছে? স্মার্ট ওয়ার্ক করুন। আ আর ওরকম কনভেনশনাল যে ওয়েতে পড়াশোনা করে এসছেন স্কুল লাইফ বা কলেজ লাইফে সেভাবে আ প্রোডাকশন হাউসে বা কর্পোরেট লাইফ সেভাবে চলে না। স্কুল কলেজে যা পড়েছেন সেইগুলো সেই পদ্ধতিগুলো ভোলার চেষ্টা করুন। সে নলেজ গুলো আছে ঠিক আছে কিন্তু সেই পদ্ধতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করুন যে আমি মুখস্থ করব কালকে পরীক্ষায় আসবে আমি লিখে দেবো। এইভাবে পায় না রিয়াল লাইফ ও কাজ। তো আজকে এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমরা 2nd যে স্টেপটা সেটা নিয়ে ডিসকাস করব। ওকে? আজকে এই পর্যন্ত। টাটা।